তাহলে বুঝতেছেন যারা ট্রেডার আছেন তাদের জন্য এই নিউজের ইভেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট। আবার ওই লোকের মতোই আরেকজন আইসা আরও 100 কোটি টাকা লয়ে গেল, ধরেন যে চট্টগ্রাম। এফওএমসির মানে কি? এফ মানে হচ্ছে ফেডারাল, ও মানে হচ্ছে ওপেন, এম মানে হচ্ছে মার্কেট, সি মানে হচ্ছে কমিটি। তার এই ফরকাস্টের থেকে যে ডাটাটা আসছে সেইটা যদি বেশি হয় তাহলে কি হইব? ইজ গুড ফর কারেন্সি, মানে এটা কারেন্সির জন্য ভালো। সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে থেকে বলেন বা একটা আইন করা হয়েছে, ঠিক আছে? ওই আইন অনুসারে কি হয়েছে, এই রাতারাতি টাকার যে একটা ধার নেয় ওই ঋণটার সাথেও কিন্তু কি জড়িত আছে? এই ইউএস ফেডারেল ফান্ডস রেটটা জড়িত আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন গত ভিডিওর মধ্যে আমি শেয়ার করছিলাম যে আমরা যারা ট্রেডিং করি তাদের জন্য কোন নিউজ ইভেন্টগুলা মার্কেটের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে ওই নিউজ ইভেন্টগুলোর মধ্যেই একটা নিউজ ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ডিটেইলটা জানার চেষ্টা করব যে আসলে এই নিউজ ইভেন্টটা মানে কি। আর আজকের ভিডিওতে আমরা তাহলে আলোচনা করব হচ্ছে এই নিউজ ইভেন্টটা নিয়ে, সেটা হচ্ছে কি ইউএস ফেডারাল ফান্ডস রেট, ঠিক আছে? এই ইউএস ফেডারাল ফান্ডস রেট, এই নিউজ ইভেন্টটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে এটা কি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলে আর কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? তো চলেন এই বিষয়গুলোরে আমি একটু প্রশ্ন আকারে সাজাইছি, যদি প্রশ্ন আকারে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে একটু ক্লিয়ারলি বুঝাইতে পারবো, ঠিক আছে? তো শুরুতেই একটা প্রশ্ন চলে আসে যে এই ইউএস ফেডারাল ফান্ডস রেট আসলে কি? ইউএস ফেডারাল ফান্ডস রেট কি? তো এই প্রশ্নটা কি সেইটা জানার আগে আমাদের আগে একটা জিনিস জানতে হবে, যেটা আমি গত ভিডিওর মধ্যে বারবার বলে আসছি, ঠিক আছে? যে প্রত্যেকটা দেশের কারেন্সির জন্যই একটা সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করা থাকে। ওই সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ওই কারেন্সির বাপ, ঠিক আছে? ওই সেন্ট্রাল ব্যাংকই নিয়ন্ত্রণ করে মূলত ওই কারেন্সিটারে। সেন্ট্রাল ব্যাংক জানে ওর দেশের আন্ডারে কতটুকু পরিমাণে টাকা ছাপানো হয়েছে, ফিল্ড পর্যায়ে কতটুকু পরিমাণ টাকা আছে, ওর রিজার্ভে কতটুকু টাকা আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে ওর টাকার ভ্যালিউ কি, সেটা কি ভ্যালিউ বেশি বাইরে গেছে না ডিভ্যালিউ হয়ে গেছে, ঠিক আছে? ওর ইনফ্লেশন হইতেছে না ডিফ্লেশন অবস্থায় আছে, জিডিপির কি অবস্থা, তারপর হচ্ছে ওর ইন্টারেস্ট রেট কত ছিল, এখন কত আছে, ইন্টারেস্ট রেট কি বাড়াইতে হইব না কমাইতে হইব। সো এই সব কিছু কে মেনটেন করে? এই সব কিছু মেনটেন করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সো আমরা বুঝতে পারতেছি যে একটা সেন্ট্রাল ব্যাংক একটা কারেন্সির জন্য কতটুকু ইম্পর্টেন্ট। সো এখন বিষয় হইতেছে এইটা, যে আমরা যেহেতু গত ভিডিওর মধ্যে সব কিছু শিখে আসছি, তাহলে আমরা এখন এইটা একটা আইডিয়া করতে পারতেছি ফেডারেল মানে কি। ফেডারেল হচ্ছে ইউএস ডলারের যে রিজার্ভ কারেন্সির ব্যাংকটা আছে, একদম সেন্ট্রাল ব্যাংকটা বলতে গেলে, তো ওই সেন্ট্রাল ব্যাংক। সো এখন এই ফেডারেলের পক্ষ থেকে ফান্ডস রেট, এর মানে কি বুঝাইতেছে বুঝতেছেন? এর মানে হচ্ছে এই ইউএস ডলারের যে সেন্ট্রাল ব্যাংক আছে ওই সেন্ট্রাল ব্যাংক থেকে যেই একটা বাৎসরিক চার্জ প্রদান করতেছেন একটা ইন্টারেস্ট রেট হিসাবে, যেটা আমরা এর আগে শিখে আসছিলাম, ওই ইন্টারেস্ট রেট, ওই ইন্টারেস্টের রেটের উপরেই নিউজ ইভেন্ট, ঠিক আছে? বাট এটার একটু আলাদাভাবে ভাগ করা হয়েছে বিষয়টা চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেটা কি আমি এখন আলোচনা করে বলতাছি। তো এখন আমরা আরেকটা বিষয় জানি যে সেন্ট্রাল ব্যাংক কী করে, সরাসরি খুচরা পর্যায়ে, জনগণ পর্যায়ে বা খুচরা ব্যবসা পর্যায়ে বলেন বা ইনভেস্টমেন্ট পর্যায়ে বলেন, সেইখানে কি করে না, সেইখানে ডিরেক্টলি কমিউনিকেট করে না বা ইনভলভ হয় না সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক কী করে, ডিরেক্টলি টাকা ছাপায়া অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো আছে ওদেরকে টাকা ছড়ায়া দিতে বলে, ঠিক আছে? ফলে কি হইতাছে, সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ কারেন্সিগুলো আছে ওইগুলো যখন প্রাইভেট ব্যাংকের দেয়, তখন সেন্ট্রাল ব্যাংক, আমি কি বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা কি করে ইন্টারেস্ট রেট হিসাবে ওদেরকে দিয়া দেয়। যেমন ধরেন যে 5.25% বললো, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাইলো, যেমন ধরেন যে এটা একটা সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপায় কি বললো যে আমি এই টাকাগুলো ছাপাইলাম, তুই এই টাকাগুলো দিয়া, এই যে ধরেন এইগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক, এইগুলো হচ্ছে একটা প্রাইভেট ব্যাংক, ঠিক আছে? এই প্রাইভেট ব্যাংকগুলোরে টাকা দিয়ে দিব যে তোরা আমার কি করবি বছর শেষে বা বাৎসরিক হিসাবে বা রাতারাতি হিসাবে কি করবি তোরা আমারে, মানে বাৎসরিক হিসাব মানে কি প্রত্যেক দিন বা প্রত্যেক রাইট চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? সো সেইটা হিসাবে তোরা বাৎসরিকভাবে আমারে এত পার্সেন্ট, ঠিক আছে, 5.25% ইন্টারেস্ট দিবি। তাহলে এই সেন্ট্রাল ব্যাংক কী করলো, সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট হিসাবে দিয়া বা ওদেরকে যে টাকাটা ধার দিল ওই ধারের জন্যই একটা ইন্টারেস্ট রেট
ফিক্সড করে নিল, ঠিক আছে। ওই যে ইন্টারেস্ট রেটটা দিছে, এখন এই যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে, ঠিক আছে, এই প্রাইভেট ব্যাঙ্কগুলো এই টাকাগুলো যে ধার নিল, এই টাকাগুলোরই একদম জনগণ পর্যায়ে বলেন, খুচরা ব্যবসা বলেন, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বলেন, হোম লোন, কার লোন, প্রপার্টি লোন, যত ধরনের লোন আছে, ইন্স্যুরেন্স আছে, যত জায়গায় যেইভাবে ছড়ায় দেওয়া পসিবল, এই ব্যাঙ্কগুলা সেইগুলা মানুষরে প্রপারলি ছড়ায় দেয়, যাতে প্রতিনিয়ত মানুষ টাকা উত্তোলন করতে পারে, টাকা দিতে পারে, প্রপার ট্রানজ্যাকশনটা প্রতিনিয়ত চলে, ঠিক আছে। এই হইতাছে পুরাপুরি সিস্টেমটা। কিন্তু এখন এই জায়গায় আরেকটা কাহিনী চলে আসে। সেই কী কাহিনী চলে আসে, সেন্ট্রাল ব্যাংক তো প্রত্যেকটা ব্যাংকে টাকা দিয়া দিল, ঠিক আছে। ধরেন যে এখানে আরও কতগুলো প্রাইভেট ব্যাংক আছে, ধরেন এইটা একটা প্রাইভেট ব্যাংক, ঠিক আছে, এইটা আরেকটা প্রাইভেট ব্যাংক, এইটা আরেকটা প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। আবার ধরেন যে এই হচ্ছে এতটুকু, ঠিক আছে, ধরেন যে এইগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক, প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের ভিতরে সেন্ট্রাল ব্যাংক টাকা দিল। এখন কথা হইতাছে, এই যে সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের মধ্যে টাকা দিছে, এখন এই ব্যাংকগুলোর দায়িত্ব কি? জনগণ পর্যায়ে টাকাটা ছড়ায় দেওয়া, তারপরে হচ্ছে সবারই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়, এটা বিভিন্ন হিসাব নিকাশ কইরা ওদের মতো। এখন এই প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের কাহিনী কি? ওরা জনগণ পর্যায়ে টাকা যাতে প্রপারলি ছড়ায় দিতে পারে, লোন হিসাবেই তো ছড়ায়, ফলে ওরাও কিছু প্রফিট করে, জনগণ মানে সেন্ট্রাল ব্যাংকও কিছু প্রফিট করতেছে। এখন একটা এক্সাম্পল দিই যেটা আপনার বোঝা দরকার আছে, যেটাই ফেডারেল ফান্ডস রেটের সাথে অনেক জড়িত, ঠিক আছে। ধরেন যে এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা হইতেছে ঢাকা বিভাগের মধ্যে, ঠিক আছে। আবার যে এই ব্যাংকটা হইতেছে নোয়াখালী বিভাগের মধ্যে, ঠিক আছে, কেউ সিরিয়াসলি নিয়েন না। তো এখন সেন্ট্রাল ব্যাংক তো প্রত্যেকটা ব্যাংকেরই একটা হিসাব অনুযায়ী টাকা দিয়া দিছে, বাট কোনো পর্যায়ে বা কোনো একটা কারণে তো এই যে ঢাকা আর নোয়াখালী এই দুইটা ব্যাংকের ভিতরে যতটুকু টাকা প্রয়োজন, ঠিক আছে, জনগণ পর্যায়ে দেওয়ার লেগা, দেওয়া শেষ হওয়ার পরেও ওদের পুরো ব্যাংক খালি হয়ে গেছে, এমন অবস্থা। বাট ওর ব্যাংকিং সিস্টেমটা চালাইতে গেলে বা জনগণের যে চাহিদা আছে সেইটা প্রপারলি পূরণ করতে গেলে, উত্তোলনের চাহিদা আর কি, জনগণ টাকা উড়াইবই ব্যাংকের থেকে, সো ওই চাহিদাটা পূরণ করতে গেলে কি ওদের এখানে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকা লাগবে না রিজার্ভে। এখন ওরাই টাকা করতে পারবো, আবার বিভিন্ন সিস্টেম করে কি সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে থেকে টাকা আনবো, সেটা হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে কি করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে থেকে বলেন বা একটা আইন করা হয়েছে, ঠিক আছে। ওই আইন অনুসারে কি হয়েছে, এই সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে ধরেন যে আইনটা করা হয়েছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি বুঝেন ঘটনাটা, আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, বাট এটা বুঝানি লাগবো, এটা কেউ এইসব নিয়ে আলোচনা করবো না, সো এটা বুঝেন। সো এখন এই সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে ধরেন যে একটা বা রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা করা হয়েছে, ধরেন যে একটা আইন করা হয়েছে, যে যখন কোনো ব্যাংকের আন্ডারে ওর যে কারেন্সি আছে রিজার্ভ হিসেবে বা মানুষের চাহিদা পূরণ করবো বা উত্তোলনের চাহিদা পূরণ করতে পারবো এরকম পরিমাণে টাকা নাই ধরেন, ঠিক আছে, এই যে নাই বা শেষ যা ছিল, তখন কি করতে হবে, এই যে আরও এক্সট্রা কিছু ব্যাংক আছে, ঠিক আছে, ধরেন যে একটা বরিশালে আছে, একটা আছে ধরেন যে চট্টগ্রামে, তো ওই ব্যাংকগুলার থেকে যেই ব্যাংকগুলার ভিতরে ওদের যতটুকু রিজার্ভ দরকার তার চাইতে বেশি টাকা যদি থাকে, ঠিক আছে, এই দুইটা ব্যাংকের ভিতরে ওদের যতটুকু রিজার্ভ দরকার তার চাইতে বেশি টাকা যদি থাকে, তখন ওরা কি করবো, রাতারাতি লোন দিয়ে দিব ওদেরকে, ঠিক আছে। ওরা কি করবো, রাতারাতি এই ব্যাংকগুলোর ভিতরে লোন দিয়ে দিব। ফলে কি হইতাছে, এই দুইটা ব্যাংক যেই টাকাগুলা দরকার ছিল সেই টাকাগুলা পাওয়া যেতেছে, তার মানে ওদের যেই রিজার্ভে টাকা থাকার কথা ছিল সেইটা এখন আছে, ফলে ওরা কি করতে পারবো, জনগণের চাহিদা পূরণ করতে পারবো, ঠিক আছে। এখন এটা কাহিনী আছে অনেকগুলা, এটা বহুতগুলা। এখন বলবেন জনেকে যে ভাই এইটা কেমনে সম্ভব যে এই দুইটা ব্যাংকে টাকা শর্ট পড়ে গেল, আবার এই ব্যাংকে টাকা বেশি আছে ওদের প্রয়োজনের তুলনায়, এটা এরকম হইতে পারে প্রবাবিলিটি, এটা অনেক সিস্টেমের কারণে হয়ে থাকে। ধরেন যে এই নোয়াখালীর এক নাসর বান্দা 10 কোটি টাকা নিয়ে ঢাকা চলে গেছে, ঠিক আছে, ওই যে এই তার মানে কি এই নোয়াখালীর থেকে 10 কোটি টাকা কই আয় পড়ছে, অলরেডি ঢাকার ভিতরে আয় পড়ছে, নোয়াখালীতে কি 10 কোটি টাকা শর্ট পড়ে গেল না? পরে আবার কি করলো, এই যে যার কাছে এই আইনা দিছে ঢাকার ভিতরে, ওই লোকে আবার 100 কোটি টাকা নিয়ে চলে গেল কই, বরিশালে 100 কোটি, আবার ওই লোকের মতোই আরেকজন আইসা আরও 100 কোটি টাকা লয়ে গেল ধরেন যে চট্টগ্রাম। এখন কোন তো আপনি এই দুইটা ব্যাংকের ভিতরে কি টাকা বেশি হয়ে গেছে না, ওদের রিজার্ভ যা দরকার তার চাইতে বেশি, বা অঞ্চলের ভিতরে, পরে এটা ঘুরা ফিরা তো আস্তে আস্তে ব্যাংকের ভিতরে আসে। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ঢাকার আর নোয়াখালীর ব্যাংকের ভিতরে যে টাকাগুলো দরকার ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা বহুত কারণে হয়, এত লার্জে গেলাম না। সো এই কারণেই দেখা গেছে যে ওদের রিজার্ভের ভিতরে প্রয়োজনের চাইতে বেশি শর্ট পড়তে পারে টাকার। আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এই যে সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে টাকা কি দিছে, লোন হিসাবে দিছে এই প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের, তাই না?
তো এখন কথা হইতাছে সেন্ট্রাল ব্যাংক যা দিছিল ওই হিসাব অনুসারে ওরা কিন্তু ঠিকই পেমেন্ট সেন্ট্রাল ব্যাংকে সবাই করব, ইন্টারেস্ট দিব, ঠিক আছে, এই প্রত্যেকটা ব্যাংকে দিব। বাট মাঝখানে যে এই দুইটা ব্যাংক থেকে রাতারাতি লোন আনছিল না, ঠিক আছে, রাতারাতি লোন আনছিল না, সেইটার ক্ষেত্রে একটু আলাদা বিষয় হইব। সেটা কি বিষয় হইব? সেইটা হইতাছে এই দুইটা ব্যাংকের কাছে যেই পরিমাণে টাকা ছিল সেই পরিমাণে টাকা ওরা কারা ইন্টারেস্ট দিত? সেন্ট্রাল ব্যাংকে। কিন্তু এখন যেহেতু পুরাটা সিস্টেম মেনটেন করতে হবে, টাকা যাতে কোনো দিকে কম বেশি ঘাটতি না পড়ে, পুরাটা একটা সিস্টেমেটিক্যালি চলতে হইব, চাহিদা উত্তরণের চাহিদাগুলো পূরণ হইতে হইব। সো সেই ক্ষেত্রে ওদের দুইজনের কাছে যে এক্সট্রা টাকাগুলো ছিল, ওরা যখন এই এক্সট্রা টাকাগুলো এই ব্যাংকে দিছে, ঠিক আছে, তখন এটা পুরাপুরি ডকুমেন্টেড থাকবো আর সবাই জানবো এটা পুরাপুরি মানে ওদের সিস্টেম অনুযায়ী কাজটা হইতেছে। তো এটা তো সেন্ট্রাল ব্যাংকে জানবই। তো ওই অনুযায়ী যেই পরিমাণে টাকা এই দুইটা ব্যাংক নিছে, ওই পরিমাণ টাকার লেগা ওরা কি করবো, ইন্টারেস্ট রেট দিব কারে? ডাইরেক্ট সেন্ট্রাল ব্যাংকে। আর ওরা যেই টাকাগুলো দিয়ে দিছে এটা দিছে সেন্ট্রাল ব্যাংকের আদেশেই। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন সিস্টেমটা কিনে চলতেছে। সো এই রাতারাতি টাকার যে একটা ধার নেয় ওই ঋণটার সাথেও কিন্তু কি জড়িত আছে, এই ইউএস ফেডারেল ফান্ডস রেটটা জড়িত আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি অলরেডি যে ফেডারেল ফান্ডস রেটটা বিষয়টা হইতেছে এরকম, যেটা একদম ইউএসডি কারেন্সির সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে একটা ইন্টারেস্ট রেট সেট করা হয়েছে। আর ওই ইন্টারেস্ট রেটটাই হচ্ছে একটা যে কীভাবে কি হইতেছে বা কতটুকু পরিবর্তন করছে ইন্টারেস্ট রেটটা। এখন পরের বিষয়টা আসতেছে এই প্রশ্নটার। সো এটা পুরোপুরি ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমরা এতটুকু বুঝলাম তাহলে আপাতত। তার মানে খুচরা পর্যায়ে অথবা আপনার ওই যে ব্যবসায়িক পর্যায়ে এটা কোনো হিসাব হয় না। এই হিসাবটা হচ্ছে এই ফেডারেল ফান্ড রেটের হিসাবটা হচ্ছে মূলত সবগুলা ব্যাংকের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। আর এটা কার জন্য সীমাবদ্ধ থাকে? সেন্ট্রাল ব্যাংক কি পরিমাণে মানে ওই ইন্টারেস্ট রেট সেট করছে সেইটার উপরে ডিপেন্ড করে হইতাছে এইটা সেট করা থাকে। যেমন আমি বলছিলাম শুরুতেই, যেমন 5.25% সেট করছে ইন্টারেস্ট রেট। কে সেট করছে? এই ইউএস ডলারের কারেন্সির যে সেন্ট্রাল ব্যাংক আছে ওই, ঠিক আছে, ওই এতটুকু টাকা ইন্টারেস্ট সেট কইরা প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে দিছে। তারপরে আইন অনুসারে প্রত্যেকটা ব্যাংকের ভিতরে, প্রাইভেট ব্যাংকের ভিতরে যেই পরিমাণে টাকা থাকা দরকার, যদি তার চাইতেও কিছু ঘাটতি মাটতি পড়া যায়, আশেপাশের কোন ব্যাংকে ওদের রিজার্ভের চাইতে বেশি টাকা আছে ওই ব্যাংকগুলো আবার ওদেরকে টাকাগুলো ট্রান্সফার করে দেয়। সো এইভাবে পুরোটা সিস্টেম রেডি হইতেছে। বাট দিন শেষে সবাই কারে ইন্টারেস্ট রেট দিতেছে? সেন্ট্রাল ব্যাংকে। আর ওই নিউজটারেই আমি এতক্ষণ কাউ করে বুঝাইতেছি যে সেইটাই হইতাছে ওই ফেডারেল ফান্ডস রেট, যেটা ইউএস ডলারের কারেন্সির জন্যই একটা সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে একটা ইন্টারেস্ট রেট সেট করা হইতাছে, সেইটাই হইতাছে এই ফান্ডস রেট। আশা করি বুঝছেন। তার মানে এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে কীভাবে ব্যাংকগুলো নিজেদের ভিতরে টাকা শর্টমোট পড়ে গেলে, ঘাটতি পড়ে গেলে সেইটারও মেনটেন করতেছে। আর সবাই ব্যাংক টু ব্যাংক কীভাবে নিজেদের ভিতরে কমিউনিকেশন চলতেছে আইন অনুযায়ী একদম ওই সেন্ট্রাল ব্যাংকের লেভেল থেকে, ঠিক আছে। আর দিন শেষে এই সবগুলা ব্যাংক টাকা ধার নিছে কার থেকে? সেন্ট্রাল ব্যাংক থেকে। আর ওই সেন্ট্রাল ব্যাংকেরই ওরা ইন্টারেস্ট দিতে হইব। আর ওই ইন্টারেস্ট রেটটা যে দিব, এই ফান্ডটাকে প্রোভাইড করতেছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট দিব বাৎসরিক হিসাবে। বাট এই যে এই বাৎসরিক কথাটা আসে, বাৎসরিক মানে হচ্ছে একদিনে পরে, একদিন করে তো 1 বছর হইব, তাই না? তারপরে একদিন কেমনে কমপ্লিট হইব? রাইট শেষ হলে একদিন কমপ্লিট, আর 12টা পারায় যায় মানে কি আরেক দিনে পড়া যায়। সো এর লেগে এটার সাথে রাতারাতি শব্দটা বলে আর কি। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতাছি, বাট যতটুকু আমার দ্বারা পসিবল ভাই ততটুকুই ট্রাই করতেছি, ঠিক আছে। এইগুলো নিয়ে কেউ আলোচনা করে না, বহুত ডিফিকাল্ট বিষয় আমার কাছে এগুলো লাগে। সো আশা করি বুঝতে পারছেন যে এই ফেডারাল ফান্ডস রেট জিনিসটা কি। এবার পরের প্রশ্নটা হচ্ছে যে এই ইউএস ফেডারাল ফান্ডস রেট হচ্ছে কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? এখন ডাইরেক্টলি অনেকে বইলা ফেলবেন যে ভাই, যেহেতু এই ফেডারাল ফান্ডস রেটটা এই ইউএস ডলারের যে সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে দেয়, ঠিক আছে, ইন্টারেস্ট রেটটা সেট করতেছে, তাহলে এইটাই মনে হয় ওরাই করতেছে, তাই না, নিয়ন্ত্রণ। বাট এটা এক ক্ষেত্রে সত্য, বাট আরেক ক্ষেত্রে একটু ভুল। কারণটা কি? এখন একটা সেন্ট্রাল ব্যাংক খালি একদিকে পড়ে থাকবো না, ওরা বিভিন্ন সিস্টেমেটিক্যালি আগাইব। ডিরেক্টলি সেন্ট্রাল ব্যাংক কোনোভাবেই এই যে একটা ইন্টারেস্ট রেট বলেন বা ফান্ড রেট বলেন, ঠিক আছে, এইটা ম্যানেজ করে না। ওরা কি করে? এইটার একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। ওই সিস্টেমের মধ্যে নিয়ে আসে এটার একটা নাম দেওয়া দিয়েছে ডিরেক্টলি এফওএমসি, ঠিক আছে। এই যে আমরা যেটা বলি এফওএমসি, এফওএমসি। এফওএমসির মানে কি? এফ মানে হচ্ছে ফেডারাল, ও মানে হচ্ছে ওপেন, এম মানে হচ্ছে মার্কেট, সি মানে হচ্ছে কমিটি। তার মানে কি? ফেডারালের ওপেন মার্কেট কমিটি,
ওরা কি করে, এই কমিটির কাজ হচ্ছে, এফওএমসি মানে হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। ওদের কাজই হচ্ছে এই মার্কেটটারে পুরা যেই ওদের কারেন্সি লেভেলটা আছে সেটারে একদম ডিটেইললি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ কইরা সব কিছু দেখা। কী পর্যবেক্ষণ করে এই জায়গায় ওরা ওরা অনেক কিছু পর্যবেক্ষণ করে। যেমন ওরা সবচেয়ে আগে পর্যবেক্ষণ করে যে ওদের দেশের রিজার্ভ কারেন্সি কী পরিমাণে আছে, বা ওদের রিজার্ভ কারেন্সির ভ্যালিউ কী অবস্থায় আছে, অন্যান্য দেশের তুলনায় কি ডিভ্যালু হয়ে গেছে নাকি ভ্যালিউ বাড়ছে, ঠিক আছে, কী পরিমাণে টাকা ফিল্ড পর্যায়ে আছে, কী পরিমাণে টাকা ওদের কাছে এখন রিজার্ভ হিসেবে আছে, আগের যেই ছিল মানে হচ্ছে ইন্টারেস্ট রেট ছিল সেটা কতটুকু ছিল, বর্তমানে ইন্টারেস্ট রেট কতটুকু আছে, আর এই বর্তমানের ইন্টারেস্ট রেট দেওয়া অবস্থায় কী পরিমাণে ইনফ্লেশন ডিফ্লেশন হইতেছে, কর্মক্ষেত্রে কী অবস্থা, তারপরে হচ্ছে আপনার ওই বিজনেস লেভেলে কী অবস্থা আছে, তারপরে হচ্ছে জিডিপির কী অবস্থা, ইনপুট এক্সপোর্টের কী অবস্থা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে ওইগুলার কী চলতেছে আপাতত, কী রেট আছে, সব কিছু দেখে এই ফেডারেল ওপেন মার্কেট কমিটি যেটা দেখতেছেন এফওএমসি, এটা সব কিছু দেখে দেখা ওদের কারেন্সির জন্য যেটা মঙ্গলজনক সেইটার ডিসিশন ওরা নেয়। যেমন ধরেন যে এফওএমসি দেখলো যে ওদের কারেন্সির ভ্যালিউ অনেক কমে গেছে, তখন ওরা কী করবো, ডিরেক্টলি ধরেন যে আগে ছিল 5.25%, তাই না, ওরা এখন এটাকে কী করবো, বাড়াই দিব। কেমনে বাড়াই দিব, বিভিন্ন সিস্টেম আছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন, বিভিন্ন বেসিস পয়েন্ট আকারে বাড়াই দিব। কী করবো, ধরেন 5.525 থেকে ডাইরেক্টলি 5.50% বানাই দিব। ওকে, কত পার্সেন্ট বাড়াইলো তাহলে, 0.25% বাড়াই দিছে। এইটা সগর সিস্টেম, এটুক বাড়াইলেই ওদের বহুত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই ফেডারেল ফান্ডস রেটটা কে কন্ট্রোল করে। তার মানে এক কথায় বলতে পারেন এই এফওএমসি যে একটা সিস্টেম তৈরি করা হয়েছে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, ডিরেক্টলি ওরাই হচ্ছে কন্ট্রোল করে এই ফেডারেল ফান্ডস রেটটারে। আর ওদের কাছে বিভিন্ন ধরনের দায়িত্ব আছে, বিভিন্ন ধরনের সেক্টরের থেকে একদম মাথা পর্যায়ে লোক নিয়ে মিটিং কইরা সব ডিটেল যাই না, তারপরে ওরা এই কাজগুলো করে। এগুলা তো ইজিলি করে না। আশা করি বুঝতে পারছেন যে এই প্রশ্নটার আনসার পাওয়া গেছেন। আর শুরুতে তো ফেডারেল ফান্ডস রেট কিমি এগুলা অতিরিক্ত বকবক করে বুঝাইছি, অনেকের বকবক পছন্দ না, তাও আমি মনে করি যে যতটুকু আমার দ্বারা পসিবল বোঝানো দরকার, ঠিক আছে, এগুলো নিয়ে কেউ আলোচনা করবো না। সো তারপরের প্রশ্নটা হচ্ছে যে ইউএস ফেডারেল ফান্ডস রেট কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি গুরুত্বপূর্ণ দিকের কথাটা আমি বলতে চাই, ঠিক আছে, গুরুত্বপূর্ণর কথাটা যদি বলতে চাই এই ফেডারেল ফান্ডস রেটের উপরে, তাহলে শুরুতে হচ্ছে একটু নর্মাল অবস্থায় থাকতে হবে যে ওই দেশের পর্যায়ে, যেহেতু এটা একটা দেশের কারেন্সি, আমেরিকান ডলার মানে কি আমেরিকার দেশের যে কারেন্সি আছে সেইটাই, তো শুরুতে এটার ইম্প্যাক্টটা কোন দিকে চিন্তা করতে হবে, আমেরিকার মধ্যেই চিন্তা করতে হবে, যেহেতু আমেরিকার কারেন্সি। সো আমেরিকার চিন্তা যদি আমরা করি তাহলে ওদের কারেন্সির এই যে ইন্টারেস্ট রেট সেইটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। যেমন ধরেন যে কেন গুরুত্বপূর্ণ, এই একটা ইন্টারেস্ট রেট যদি বাড়ায় কমায়, তাহলে ওদের ক্রেডিট কার্ডের যে একটা সিস্টেম আছে, ক্রেডিট কার্ডটা ডিরেক্টলি ইন্টারেস্ট রেটের সাথে অনেকটা কানেক্টেড, একদম পরোক্ষ মানে একদম ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। সো ওই ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটের দিকে একটা ইম্প্যাক্ট পড়বো। তারপরে হইতাছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বন্ধক দেয়, ঠিক আছে, ওইটার জন্য আবার কিছু চার্জ হয়, ওই মানে ইন্টারেস্ট হয়, সেইটার উপরে ডিরেক্টলি ইম্প্যাক্ট পড়বো। তারপর হচ্ছে মানুষ কার লোন নেয়, হোম লোন নেয়, প্রপার্টির লোন নেয়, যত ধরনের লোন আছে, তারপর ইন্স্যুরেন্স সিস্টেমগুলোর উপরে, এই সবগুলোর উপরে ইম্প্যাক্ট পড়বো, ঠিক আছে। তারপরে ব্যবসায়িক ঋণ নেয় মানে বিজনেস লোন আছে। তারপর হচ্ছে ওই যে কইলাম না, ওই যে অনেকে করে ওই যে সঞ্চয় করে ইন্স্যুরেন্স টাইপের, ওইটার থেকেও তো একটা রিটার্ন পায়। সো প্রত্যেকটা রিটার্ন ইন্টারেস্ট টাইপের যতগুলো বিষয় আছে ওই প্রত্যেকটা জায়গায় ইম্প্যাক্ট পড়বো, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মানে আমি একটা কথা বলছিলাম আগের ভিডিওগুলোর ভিতরে, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের ওই দেশের কারেন্সিটা মেনটেন করার জন্য এই ইন্টারেস্ট রেট হচ্ছে একটা বিশাল বড় হাতিয়ার। এই একটা ইন্টারেস্ট রেট দিয়েই ওই দেশের কারেন্সি কী করতে পারে, ওদের দেশের কারেন্সির ভ্যালিউ অনেক বাড়ায় দিতে পারে, আবার ভ্যালিউ অনেক কমায় দিতে পারে, ঠিক আছে। ইনফ্লেশন হইতেছে কিনা ডিফ্লেশন হইতেছে সব কিছু দেখে ওরা মেনটেন করে। যারা আমার গত ভিডিওগুলো দেখছেন তারা ভালো করে জানেন। সো গুরুত্বপূর্ণ দিকের কথা বললে এইটার গুরুত্বের মানে কোনো সীমানা নাই। এটা একটু এই দিক থেকে ওই দিক করে যদি চালানো হয়, ঠিক আছে, এই মানে ফান্ড রেটটা বা ইন্টারেস্ট রেটটা, তার মানে ধরেন যে ওই দেশের কারেন্সি পুরাপুরি শেষ, মানে একদম গায়েব, পুরাপুরি ধ্বংস হয়ে যাব। সো অনেক ইম্পর্টেন্ট যদি গুরুত্বপূর্ণের দিকের কথা বলতে চাই। কিন্তু এখন এখানে আরেকটা বিষয় চলে আসে, শুধু গুরুত্বপূর্ণ যেহেতু বলছি, এটা তো জাস্ট আমেরিকার ক্ষেত্রে বললাম, বাট বর্তমানের পুরো পৃথিবীতে কিন্তু আগের
ওই কারেন্সি সিস্টেমটা নাই। আগে যেই পরিমাণে টাকা ছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, মানে প্রত্যেকটা দেশের কথা বলতেছি, সেন্ট্রাল ব্যাংকের ভিতরে ওই পরিমাণে গোল্ড ছিল রিজার্ভ কারেন্সি হিসাবে, ওই পরিমাণে টাকা তারপর ওই দেশ ছাপাইতো, তাই না, বা তার একটু বেশি ছাপাইতো। কিন্তু বর্তমানে এটা কিন্তু কার নাই। আমেরিকানগর চালবাজির কারণে পুরো পৃথিবী এখন রিজার্ভ কারেন্সি হিসাবে এই ইউএস ডলার ইউজ করতেছে। সো এই ইউএস ডলারের এই ফান্ড রেটের যদি একটু এই দিক থেকে ওই দিক হয়, পুরা পৃথিবীর অর্থনীতির উপরে ইম্প্যাক্ট ফেলতেছে। সো গুরুত্বপূর্ণ দিকের যদি কথা বলি, তাহলে বুঝতেছেন যারা ট্রেডার আছেন তাদের জন্য এই নিউজের ইভেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট। এই একটু এই দিক থেকে ওই দিকভাবে যদি কন্ট্রোল করা হয় এই ফান্ড রেটটা যেটা আছে, ইন্টারেস্ট রেট বলি, তাহলে বুঝবেন যে পুরা দেশের অর্থনীতিটা লইরা উঠবো। ঠিক আছে, এই জন্যই যখন এই নিউজ মানে এই এফওএমসি রিলেটেড যে নিউজগুলো আসে, তখন মার্কেট একদম কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে যায়। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন গুরুত্বপূর্ণ বলতে কি জিনিস। ঠিক আছে, সো এই একটা কারেন্সি উল্টাপাল্টা ইউজ করে মানে দৈসা যদি পড়ে, তাহলে মানে পুরো পৃথিবীর কারেন্সি দৈসা পড়বো। সো এই কারেন্সির ইনফ্লেশন রেটও যদি বাইরে যায়, তাইলেও আমগো সমস্যা আছে, ডিফ্লেশন বাইরে গেলেও সবার সমস্যা আছে। ঠিক আছে, এগুলো বহুত কাহিনী। ডিফ্লেশন বাইরে গেলে সবার সমস্যা নাই, কারণ বহুত কাহিনী আছে, কারেন্সির দাম বাইরে যাবো তো সবাই। যাক, ওই দিকে নিয়ে আর কথা কইলাম না, ওইসব সাইড অতিরিক্ত বকবক করা দরকার নাই। তো আশা করি বুঝতে পারতেছেন গুরুত্ব দিক দিয়ে কত কত দিকে ইম্প্যাক্ট পড়তেছে। সো এই যে একটা বললাম যে ওই দেশের ভিতরেই যত ধরনের ইন্টারেস্ট রেট সিস্টেম আছে, হোক সেটা বন্ধকি মানে বন্ধক রাখে ওইরকম টাইপের, তারপর হইতেছে মানে মানে গিরবি টাইপের মনে হয় কিছু একটা। তো গাড়ি মানে কার লোন আছে, বিজনেস লোন আছে, হোম লোন আছে, তারপরে ক্রেডিট কার্ড লোন আছে, যত ধরনের লোন সিস্টেম আছে। ঠিক আছে, তো সব জায়গায় এটা ইম্প্যাক্ট ফেলাইব। ঠিক আছে, শুধু ওই দেশেই না, এটা পুরো পৃথিবীর ভিতরে। কারণ কি, এই একটা কারেন্সি পুরো পৃথিবীর সবাই এখন রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করতেছে। সো গুরুত্বপূর্ণ দিকে আলোচনা করলে এটা গুরুত্বপূর্ণের কোনো শেষ নাই। আশা করি বুঝতে পারতেছেন যে এই ইউএস ফেডারেল ফান্ডস রেটের নিউজ ইভেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট। পুরা পৃথিবীর অর্থনীতিটাই এই একটা নিউজ মেনটেন করতেছে। তো তারপরের প্রশ্নটার দিকে যাই, সেটা হচ্ছে ইউএস ফেডারেল ফান্ডস রেট এই সুদের হার যদি কমায় তাহলে কি হবে, মানে এই যে ফান্ড রেটটা আছে, ঠিক আছে, এই রেটটা কি ইন্টারেস্ট রেটটা, তাহলে এই ইন্টারেস্ট রেটটা যদি কমায়, ঠিক আছে, এই ইন্টারেস্ট রেটটা যদি কমায় তাহলে কি হইব। আমি আমার আগের ভিডিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিওগুলো যারা দেখছেন, তা ওইটার মধ্যে আমি ক্লিয়ারলি বলছিলাম যে যখন কোনো একটা দেশ তার ইন্টারেস্ট রেট কমায় দেয় সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে, তখন মানুষ কি করে, সবাই চাইবো যে আমি একটা ব্যবসা করতেছি, ওই ব্যবসাটা আরও বড় করি, তাহলে আমার ইনকাম সোর্স ভালো হইব, আমার হচ্ছে আর্থিক অবস্থা ভালো হইব, আমি জীবনটা উন্নত করতে পারতেছি। সো সবাই ইন্টারেস্টেড হইব যে না, এই লোন অনেক কম নিতেছে, তো আমার এখনই টাইম কিছু একটা করার। টাকা প্রচুর পরিমাণে মানুষ কম লোন পাইয়া, মানে কম ইন্টারেস্ট রেটে বা কম সুদে টাকা পাইয়া ইচ্ছা মতো নিব ব্যাংক থেকে, ঋণ নিব। ঠিক আছে, এই ঋণগুলা নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করব, ট্রানজ্যাকশন করব, বিভিন্ন কাজ করব। ঠিক আছে, করার পরে কি করতে পারে, ওই দেশের যে কারেন্সিটা আছে ওইটা দিয়ে প্রচুর পরিমাণে জিডিপি উৎপন্ন করব, প্রোডাক্ট তৈরি করব, সেটা এক্সপোর্ট করব, ইনপুট করব, বিভিন্ন কাজ হতে পারে। ফলে কি হয়, ওই দেশের যে অর্থনীতিটা আছে সেটা সামনের দিকে দৌড়ায়। ঠিক আছে, আবার এটা অতিরিক্ত কমায়া ফেলাইলে বা একটা লম্বা টাইম যদি কমায়া ফেলায়, তখন কি হইতেছে, এটার জন্য একটা প্রবলেম আছে। সেটা আমি কি বলছিলাম, যে অতিরিক্ত পরিমাণে টাকা যখন মানুষ নিব, তখন মার্কেট পর্যায়ে বা একদম এরিয়ার মধ্যে বা একদম ভৌগোলিক অবস্থার ভিতরে বা ওই দেশের ভিতরে প্রচুর পরিমাণে টাকা কি হইব, ছড়ায় পড়বো। ফলে কি হইতাছে, মানুষের হাতে হাতে টাকা থাকবো, এটার ফলে ওই টাকার ভ্যালিউটা কমা শুরু করে দিব আস্তে আস্তে, কারণ ডিভ্যালিউ হওয়া শুরু করব। তাই অতিরিক্ত পরিমাণে যখন এই সুদের হারটা কমাই দেওয়া হয় বা ইন্টারেস্ট রেট কমাই দেওয়া হয়, তখন মানুষ প্রচুর পরিমাণে টাকা নেয়, ফলে টাকার সার্কুলেশনটা প্রচুর বাইরে যায় ফিল্ড পর্যায়ে। তো এটা একটা অনেক বড় ধরনের সমস্যা টাকার ভ্যালিউ কমা দেওয়া যাওয়ার জন্য, যেটার কারণে কি হয়, একটা ইনফ্লেশনের সৃষ্টি হয়ে যায়। আর ইনফ্লেশন কি ডিফ্লেশন কি, এগুলো আমি আগে শিখাই দিয়ে আসছি। ঠিক আছে, আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি এই সুদের হার বাড়ায় দেয় বা ইন্টারেস্ট রেটটা যেটা আছে এই ফেডারেল, এটা কিন্তু আমি যেগুলো কইতাছি এগুলো কিন্তু এই ফেডারেল ফান্ড রেটের উপরে। ঠিক আছে, এটা সব ব্যাংকের ক্ষেত্রেই সেম। সো এই ফেডারেল ফান্ড রেটের ক্ষেত্রেও একই কথা। ঠিক আছে, এই কারণে বলতাছি, যদি এখন এই ফেডারেল ফান্ডস রেট কি করে, এই সুদের হারটা বাড়ায় দেয়, তাহলে কি হইতে পারে, তার মানে হচ্ছে আমরা জানি কি, এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের জন্য একটা হাতিয়ার, ওই দেশের কারেন্সিটারে ভ্যালিউ বাড়ায় দেওয়ার জন্য অথবা ডিভ্যালিউ করে দেওয়ার জন্য। যখন সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে দেখে যে মার্কেট পর্যায়ে প্রচুর পরিমাণে টাকা ছড়ায় গেছে, ঠিক আছে,
আর টাকা যদি আমি মার্কেট পর্যায়ে ছাড়ি তাইলে বহুত সমস্যা আছে, আমি আমার অর্থনীতি টিকায় রাখতে পারবো না, প্রচুর ইনফ্লেশনের সৃষ্টি হয়ে গেছে। তখন ওই ব্যাংক লেভেল থেকে কি করে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেয়। ফলে কি হয়, যারা এতদিন দুমায়া টাকার লোন নিতেছিল ওরা আর কেউ লোন নেয় না। তখন ব্যাংক আস্তে আস্তে টাকা মানুষের কাছ থেকে নেওয়া শুরু করে, ওই ইন্টারেস্টগুলো তোলা শুরু করে, ঠিক আছে। তখন আস্তে আস্তে কি হয়, যখন মানুষ টাকা ব্যাংক থেকে কম নিতে পারে, ব্যাংকে টাকা বেশি আসে, তো সেই ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে ওই টাকার সার্কুলেশনটা কমা যায়। ফলে কি হয়, টাকার ভ্যালিউটা আস্তে আস্তে বাড়া শুরু করে, আর সেন্ট্রাল ব্যাংকের নতুন করে টাকা মার্কেটে ছাড়ে না। তার মানে কি, ওই পরে কি হয়, এটার ফলে মানুষ এটার একটা সিস্টেমে রাখে যাতে ওইটা নিয়ে আহামরি বেশি কোনো প্রবলেম না হয়। সো এটা একটা সিস্টেম মতো চালায়া যায়, ঠিক আছে। যখন আবার এই যে সুদের হারটা অতিরিক্ত বাড়ায় ফেলায় আর লম্বা টাইম এটা একটা সাস্টেইন করে, তখন একটা সমস্যা হইতেছে কি, মানুষের বেকারত্বের হার বাইরে যেতেছে। কারণ প্রচুর পরিমাণে আমার কাছে টাকা না থাকলে আমি ব্যবসা বড় করতে পারতাছি না, আর 4-5 জনের কাজ দিতে পারতাছি না যাতে আমরা ব্যবসা বড় করে আরও আরও লার্জ করব। তো সেই ক্ষেত্রে অনেকের কাজের কইমা যায়, ব্যবসা কইমা যায়। তো অনেকগুলো বিষয় আছে এখানে। সো পরে দেখা যায় যে একটা সময় পরে হয়তো বা কারেন্সির ভ্যালিউ বাড়ে, তাহলে একটা লম্বা সময় পরে আবার ওই কারেন্সিটা ধুইসা পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। সো এই ইন্টারেস্ট রেটটা কমায়া বাড়ায় হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে সিস্টেমগুলো করে। সো আশা করি বুঝতে পারতেছেন, এই ফেডারেল ফান্ডসের রেটটা যদি কমায় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হইব যে এই ফেডারেল ফান্ডস রেটটা যদি কমায় তাহলে আপনার বুঝতে হবে যে ওরা কারেন্সির ভ্যালিউটা একটু কমাইতে চাইতেছে। আর যদি এই ফান্ড রেটটা একটু বাড়ায়, ঠিক আছে, তাহলে আপনার এটা বুঝতে হবে যে ওরা কারেন্সির ভ্যালিউ বাড়াইতে চাইতেছে, ঠিক আছে। এগুলো একদম নর্মালি যেটা বোঝে আর কি। তো তারপরে হচ্ছে দেখেন লাস্ট যে দুইটা প্রশ্ন আছে, আমি এই লাস্টের আগের প্রশ্নটা দিই, ফেডারেল ফান্ডস রেট কিভাবে সুদের হার পরিবর্তন করে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে ওই বললাম না এফওএমসি দিয়া, এটা হচ্ছে বিভিন্ন কাহিনী আছে। ওই যে এফওএমসি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, আমি যেটা বলছিলাম, এই যে এফ ও এম সি, ওরা কি করে, ওদের আরও বিভিন্ন সিস্টেম আছে সেইগুলো ফলো করে, ঠিক আছে। বিভিন্ন বললাম না, বিভিন্ন পর্যায় থেকে ওদের এক একটা হেড লোক নিয়ে হচ্ছে এফওএমসি তৈরি করা। সো এই সিস্টেমটার মধ্যে ওরা প্রত্যেকটা দিকে ভালো করে নজরদারি করে নেয় আগে, ঠিক আছে। যেমন আপনার গত মাসের ইন্টারেস্ট রেটের কী অবস্থা ছিল, গত বাৎসরিক অবস্থা ইন্টারেস্ট রেটের কী অবস্থা, তারপরে হচ্ছে এক্সপোর্ট কী লেভেল আছে, ইনপুট কী লেভেলে আছে, জিডিপি কী লেভেলে আছে, ইনফ্লেশন কী লেভেলে আছে, গত বছর ইনফ্লেশন কী ছিল, এই বছরের ইনফ্লেশনে কী অবস্থা, গত মাসে ইনফ্লেশনের কী অবস্থা ছিল, এই মাসে ইনফ্লেশনে কী অবস্থা। সো চাইরের দিকে বিবেচনা কইরা ওদের কারেন্সি মার্কেট পর্যায়ে কী পরিমাণে আছে, ওদের রিজার্ভ হিসাবে কী পরিমাণে আছে, সব কিছু দেখাশোনা করার পরেই হচ্ছে এই ফেডারেল ওপেন মার্কেট কমিটি এই ইন্টারেস্ট রেটটা পরিবর্তন করে, ঠিক আছে। এগুলো আশা করি বোঝার বাকি নাই। এখন এই লাস্ট প্রশ্নের দিকে যদি আসি, ঠিক আছে, এখানে বলছে যে ইউএস ফেডারেল ফান্ডস রেট কেন আপনার যত্ন নেওয়া উচিত। যত্ন নেওয়া উচিত বলতে গেলে কি, এর দিকে কেন নজর রাখা উচিত সেটা বলাটা বেশি জরুরি, ঠিক আছে, সেটা বলতে হবে এখানে। কারণ হচ্ছে আমরা জানি এই ফেডারেল ফান্ডস রেট অনেক গুরুত্বপূর্ণ। কারণটা কি, এটা হচ্ছে কোন কারেন্সির জন্য, ইউএসডি কারেন্সির জন্য। আর ইউএসডি কারেন্সি হচ্ছে পুরো পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসাবে বর্তমানে ব্যবহার করা হইতেছে। সো এটা আমরা বলতে পারি যে আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ এই একটা ইন্টারেস্ট রেট বা ফান্ডস রেটের মাধ্যমেই শুধুমাত্র ওদের নিজেদের দেশের অর্থনীতিটাই কন্ট্রোল করতেছে না, সার্বিক পর্যায়ে বা যেই পর্যায়ে বলি প্রত্যেকটা পর্যায়ে দেখার পরেই পুরা পৃথিবী কিন্তু এটার সাথে ইম্প্যাক্ট পড়তে পারে। ওদের কারেন্সি ডিভ্যালিউ হইলে অন্যান্য দেশগুলোর কাছে যে পরিমাণে ইউএস ডলার আছে ওইটার কারণে ওদের দেশের কারেন্সিও ডিভ্যালিউ হয়ে যাব, ঠিক আছে। সো এটা খালি নর্মাল বিষয় না, এটা একটু চেঞ্জিংয়ের ফলে পুরো পৃথিবীর মধ্যেই যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে ওদের কারেন্সি মেনটেন করে, ওরা আবার ওদের ইন্টারেস্ট রেট নিয়ে কাজ করা শুরু করতে হইব। তো এটা বহুত কাহিনী, ওদের একটু এদিক ওইদিক হয়েছে মানে পুরো পৃথিবীর অন্যান্য কারেন্সির দিকে পুরোপুরি গাপাগাপ, বুঝছেন। তো কতটুকু ইম্পর্টেন্ট বা কেন নজর রাখা উচিত আর আশা করি বুঝতে পারতেছেন। এইটার একটু এদিক ওইদিক হইলে দেখা গেছে যে আমগর বহুত ধরনের খরচ বেড়ে যাবো। খরচ বলতে গেলে ঋণের যে খরচগুলো আছে বিশেষ করে, ঠিক আছে। তারপরে যারা সঞ্চয় করে ওদের, তারপরে যেই দেশগুলো ইনফ্লেশন আছে অলরেডি বা ইনফ্লেশন মোটামুটি ভালো পড়ে গেছে, ওইসব দেশের উপরে ইম্প্যাক্ট পড়বো। বিভিন্ন ধরনের লোন আছে, হোম লোন, কার লোন, যত কিছু আছে সব কিছুর উপরে মার্কেট পর্যায়ে বলেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে খরচ বাইরা যাবো। সো এই জন্য হচ্ছে এই ফেডারাল ফান্ডস রেটের উপরে নজর রাখা উচিত। কারণ এইটা শুধু এই ফেডারাল পর্যন্ত সীমাবদ্ধ না, এটা পুরো পৃথিবীব্যাপী একটা ইম্প্যাক্ট ফেলে। সো যেহেতু আমরা এই প্রশ্নগুলো আনসার পাওয়ার পরে বুঝতে পারলাম যে ফেডারাল ফান্ড রেটস সম্পর্কে, ঠিক আছে, তো এখন এটা বলতে পারি যেহেতু এইটা পুরো পৃথিবীর অর্থনীতির সাথে কানেক্টেড, আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এই ফেডারাল ফান্ড রেটের নিউজ ইভেন্টটা।
সো আশা করি আমি আমার দ্বারা যতটুকু সম্ভব, মানে আমি যতটুকু বুঝি বাংলায় ততটুকু কাউ কাউ করে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু পারছি, অনেকে ভুল টুলও ধরতে পারে ভাই, অনেক অনেক দুঃখিত। আমি যতটুকু জানি বুঝি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর মধ্যে ইউএস ফেডারেল ফান্ডস রেট সম্পর্কে মোটামুটি হইলেও একটা ধারণা পাইছেন। পরবর্তীতে এই নিউজ ইভেন্টটা যখন মার্কেটে দেখবেন তখন এই ভিডিওটা দেখলেও এক নজর আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আসলে এই নিউজ ইভেন্টটা আমরা কি বলতে চাইতেছে, কি আসলে এই নিউজ ইভেন্টটা আসলে কি। ওকে, আমরা হচ্ছে এবার একটু ফরেক্স ফ্যাক্টরির দিকে যাই, ঠিক আছে? আমরা ফরেক্স ফ্যাক্টরির দিকে আসলাম এই নিউজ ইভেন্টটা সম্পর্কে আরেকটু বকবক করার লেগা ফরেক্স ফ্যাক্টরি লেভেলে, ঠিক আছে? তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে আমরা দেখতেছি কি সামনে মাসের 19 তারিখে, ঠিক আছে? সামনে মাসের 19 তারিখে মানে কি জুন মাসের 19 তারিখে 12টা বাজে ইউএসডি কারেন্সির ভিতরে এই যে রেড ইম্প্যাক্টের নিউজ ইভেন্টের নাম কি? ফেডারাল ফান্ডস রেট। ওকে, এই যে ফেডারেল ফান্ডস রেট। সো এই নিউজটা সম্পর্কে আমরা এতক্ষণ পুরো ডিটেইল যাই না আসছি, ঠিক আছে? সো চলেন আমরা একটু ফোল্ডারের ভিতরে ক্লিক করি। এখানে আশা করি এখন এই ফেডারাল ফান্ডস রেট যদি দেখেন নিউজ ইভেন্টটা, আপনার এটা সম্পর্কে বিস্তারিত জানার আর কোনো দরকার নেই, কারণ আপনি এই বকবক হই না থাকলে মোটামুটি এটা ডিটেলস সম্পর্কে জানেন যে এই ফেডারাল ফান্ডসটা কি, কেন করতেছে, মানে কি কি কারণে করতেছে, সব কিছু জানার কথা তখন আপনার যারা বকবক পুরোপুরি শুনছেন। তো এখন এইদিকে তাকাইলে আমরা কিছু ডিটেল পাইতেছি। যখন আমরা এই ফেডারাল ফান্ডসের ভিতরে ঢুকলাম, ফান্ডস রেটের ভিতরে ঢুকলাম নিউজ ইভেন্টের ভিতরে, তখন আমরা এরকম একটা ডেটা পাইতেছি, ডেটা শিট পাইতেছি। সো এখানে আমরা কি পাইতেছি, এইদিকে যদি খেয়াল করেন সেদিকে হইতেছে আমরা একটা সামারি পাইতেছি যে এই যে ডেট দেওয়া আছে, এরকম ডেটের ভিতরে যে নিউজ ইভেন্টটা আসছিল সেটার কি তার আগের হিসাব ছিল 5.5%। তারপর হইতেছে তারপরে ফোরকাস্ট ওরা করছিল কি, মানে ওরা পূর্বাভাস দিছিল যে হইতে পারে 4.75%, ইভেন আসছেও 4.75%। মানে ক্রমান্বয়ে ডেট অনুযায়ী যেই রেটগুলো আসছে সেইটারই একটা লিস্ট এখানে দিয়ে দিছে ওরা, ঠিক আছে? তারপরে এই যে এখন এইখানে কিছু বিষয় দেখেন, এখানে কি আছে ডিটেলের ভিতরে আরও যেগুলো আমরা একটু দেখতে পারি দেখলে, সেটা হচ্ছে সোর্স মানে কি, এটা কেমন টাইপের বা কোন নিউজ ইভেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি ফেডারেল ফান্ডস রেটের নিউজ ইভেন্ট, যেটা আমরা ক্লিয়ারলি জানি। ইভেন এটা লেটেস্ট রিলিজ লেখা দিছে, যে লেটেস্ট রিলিজ হইব, মানে একটা সোর্স লেখা দিছে আর কি, একটা স্ট্যাটাস লেখা দিছে এখানে। তো এখন হইতেছে মেজার, পরিমাপ করা, ঠিক আছে? পরিমাপ টাইপের কিছু একটা বুঝাইতেছে। এখন কথা হইতাছে এটা কেন কিসের পরিমাপ করা বুঝাইতেছে সেটা আপনার একটু বুঝতে হইব। এই যে আমি এতক্ষণ বক বক করে বুঝে আসলাম যে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে টাকা ছাপায়া ওইটা কোন জায়গায় দেয়, প্রাইভেট ব্যাংক লেভেলে ছড়ায় দেয়, যে তোরা এবার যা করার কর, তোরা খালি আমার বাৎসরিকভাবে 5.25%, 5.50%, যতটুকু পারস আমি সেট করে দিছি ততটুকু ইন্টারেস্ট রেট আমার দিয়া দিবি। এখন তোরা ফিল্ড পর্যায়ে এই টাকাগুলা মানুষের লোন হিসাবে দিয়া দে, তারপরে তোরা এখান থেকে ইনকাম কর, পরে আমার টাকা দে, আমি দেশ চালাই দেবো, কারেন্সির ভ্যালু ধরে রাখতে দেবো, এভাবে দিতেছে। এখন ওই অবস্থায় সেন্ট্রাল ব্যাংক তো প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের টাকা দিয়েই দিছে। এনি বাই চান্স কোনো প্রাইভেট ব্যাংকের ভিতরে ধরেন যে ওই জনগণ যাতে উত্তোলন করতে পারে বা টাকা ট্রানজ্যাকশন ঠিক করে করতে পারে, নিতে পারে, সেইটার ঘাটতি বেড়ে গেল, ঠিক আছে? রাতারাতি ঘাটতি বেড়ে গেল, তখন কি করতেছে, এই রাতারাতি তো টাকা লাগবো সব কিছু মেনটেন করা লাগে, জনগণ যাতে ওদের টাকাগুলো আদান প্রদান করতে পারে, উত্তোলন করতে পারে। তখন ওরা খোঁজ লাগাইব হচ্ছে কোন কোন প্রাইভেট ব্যাংকগুলো আছে যেগুলোর ভিতরে ওদের প্রয়োজনীয় রিজার্ভ টাকার চাইতেও বেশি টাকা আছে, ঠিক আছে? আর এটার জন্য আইনত নিয়মও করে দিছে, যখন কোনো একটা দেশের মানে কোনো একটা ব্যাংক লেভেলে ওদের রিজার্ভ কারেন্সি শর্ট পড়ে গেছে গা, আর উত্তোলনের চাহিদাগুলো পূরণ করতে পারতেছে না কনজিউমারগর, তখন কি করতেছে ওই যেই ব্যাংকগুলোর ভিতরে টাকাগুলো আছে ওদের রিজার্ভ কারেন্সির বেশি, ওরা তখন ওই টাকাগুলো ট্রান্সফার করে দেবো কারে, যে ব্যাংকে নাই ওই ব্যাংকে। সো এই যে একটা রাতারাতি উত্তোলন করছে, এটা কি লোন নিছে না? এই যে রাতারাতি একটা টাকা পাঠাইছে ওই ব্যাংকের ভিতরে, সো এই টাকাটা মূলত হিসাবটা কারে দিতে হইব দিন শেষে, হিসাবটা দিতে হইব সেন্ট্রাল ব্যাংকের, কারণ লোনটা দিতেছে সেন্ট্রাল ব্যাংক, তারপরে ওরা মাইন ছেড়ে দিব, তাই না? সো এখন এই হিসাবটাই যে ওরা করতেছে এইটাই কার সাথে কানেক্টেড ডিরেক্টলি, এই যে এই জন্যই এই জায়গায় মেজার লেগছে, যে আসলে কারণটা কি একটা সারাংশ বলতে পারেন আর কি, শর্টকাট একটা ওয়েতে বইলা দিছে আর কি। তো এইগুলা এখন নাম করার পড়াও দরকার নেই, জানাও দরকার নেই, জাস্ট আমি একটা নজর বইলা দিতেছি। অনেকে এইগুলো দেখে কনফিউশন হইতে পারে, এই কারণে আমি বাংলায় বইলা দিলাম যে আসলে এখানে বিষয়গুলো আসলে কি বুঝতে যেতেছে। সো আপনি যদি জাস্ট এই জায়গাটা ক্লিয়ারলি বুঝেন যে আসলে এই নিউজ ইভেন্টটা কেন, কি কারণে আমি এতক্ষণ প্রশ্ন দিয়ে বুঝে আসছি, তার মানে এখানে আপনারা কিচ্ছু জানা দরকার নেই। হ্যাঁ, দুই একটা জিনিস দেখতে হইব, এই কারণে আমি পুরোটা একবার বইলা দিই। তারপরে দেখেন ইউজুয়াল ইফেক্ট, এটার জন্য কি ইফেক্ট পড়তে পারে, এই যে নিউজ ইভেন্টটা আমরা দেখতে পারতাছি 12টা বাজে একটা নিউজ ইভেন্ট আসবে 19 তারিখে। সো এটা কি ইম্প্যাক্ট পড়তে পারে, কোথায় ইম্প্যাক্ট পড়তে পারে?
সো এটা একদম অর্থনীতির ভিতরে ইম্প্যাক্ট পড়বো, ঠিক আছে, এটা আমরা অন্য দিকে গেলাম। বাট এখন যেহেতু আমরা ফরেক্স ফ্যাক্টরির ভিতরে দেখতেছি, আমরা কেন দেখতেছি, কারণ আমরা মার্কেটে কাজ করতেছি, আমরা ট্রেডার। সো আমাদের মার্কেটের উপরে কেমন টাইপের ইম্প্যাক্ট পড়বো, তাই না? সো এখন এই জন্য এখানে ইউজুয়াল ইভেন্টের কথা, মানে ইফেক্টের কথা বলছে, ঠিক আছে। সো এখন এই ইফেক্টটা কীভাবে পড়বো, অ্যাকচুয়াল গেটার দেন ফরকাস্ট। তার মানে কি, আমরা এটাকে জেনে আসছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল যেই ডাটা আসছে, ফরকাস্ট কি যেটা পূর্বাভাস দিব আম করে, আর প্রিভিয়াস কি গত ডাটা কি ছিল, ঠিক আছে। ধরেন যে গত ডাটা একটা ছিল 4.50, ওরা ফরকাস্ট করছে, পূর্বাভাস দিয়ে দিছে 4.50, তো 4.50 থাকবে। ইভেন আসছেও অ্যাকচুয়ালি 4.50, এইটাই হইতাছে ওই জিনিসটা বলছে। এখন এখানে কি বলছে একটা জিনিস খেয়াল করেন, অ্যাকচুয়াল মানে কি, যা ডাটা আসবো, গেটার দেন যদি বেশি হয় কার থেকে, ফরকাস্টের থেকে, মানে কি এই ফরকাস্টের থেকে যেই ডাটাটা আসছে সেইটা যদি বেশি হয় তাহলে কি হইব, ইজ গুড ফর কারেন্সি, মানে এটা কারেন্সির জন্য ভালো। আর আমরা কি জানছিলাম, যখন একটা দেশের কারেন্সির ভ্যালু মানে ইন্টারেস্ট রেটটা বাড়াই দেওয়া হয়, তার মানে কি ওই কারেন্সির ভ্যালিউ বাড়াইতে চাইতেছে, তার মানে বুঝতেছেন এটা কারেন্সির জন্য ভালো। এই জিনিসটাই ওরা এটা বলে দিছে যে অ্যাকচুয়াল ইফেক্ট সবসময় যেই নিউজ ইভেন্টগুলো দেখবেন সেইটার হচ্ছে এই ইউজুয়াল ইফেক্টটা দেখবেন, কারণ এটাই বলে যে মার্কেটের উপরে কি হইলে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে, ঠিক আছে। যেমন এখানে বলে দিছে যে অ্যাকচুয়াল গেটার দেন, এই নিউজ ইভেন্টের ক্ষেত্রে এই অ্যাকচুয়াল গেটার দেন ফরকাস্ট হইলে কারেন্সির জন্য সেটা ভালো, মানে কি পজিটিভ নিউজ মানে সবুজ নিউজ, আর নেগেটিভ নিউজ মানে লাল নিউজ, মানে মানে যেটা কারেন্সির জন্য ক্ষতি, ঠিক আছে। এখন এখানে যদি বেশি আসে এই ফরকাস্টের থেকে, তার মানে কি এটা কারেন্সির জন্য ভালো, আর যদি কম আসে তাহলে কারেন্সির জন্য খারাপ। আশা করি এগুলো বুঝতে পারছেন। তারপর এটা দেখেন ফ্রিকোয়েন্সি মানে কি, এখানে একটা ধারাবাহিকতা বুঝাইছে, যে ঠিক আছে, এই ওয়ার্ডটা জায়গায় অন্য ওয়ার্ডটা ইউজ করতে পারতো, বাট করছে সমস্যা নাই। যে এই যে একটা নিউজ ইভেন্ট আছে, আপনারা দেখতেছেন ফেডারেল ফান্ডস রেট, এই নিউজটা কেমন সময় পর পর আসবে, এটা কি নির্দিষ্টভাবে শিডিউল করে দেওয়া আছে কিনা। যেমন আমরা এখানে দেখতে পারতেছি এটা শিডিউলড করা আছে 8 টাইমস, মানে কি 8 বার পার ইয়ার, মানে প্রত্যেক বছরে এটা ফ্রিকোয়েন্সি আকারে মানে একটা ধারাবাহিক আকারে চলবো, কারণ এটা একটা শিডিউল করে দেওয়া আছে, বছরে 8 বার এই নিউজ ইভেন্টটা আমরা পামো, ঠিক আছে। এটা শিডিউল মানে কি একটা পুরাপুরি একটা লিস্টেড মানে নিয়ম কারণের আওতায় নিয়ে আসছে, যে এরকম টাইমের পরে পরে 8 বার এই নিউজটা প্রত্যেক বছর আসবো, ওকে। আশা করি বুঝতে পারছেন ফ্রিকোয়েন্সি। এবং নেক্সট রিলিজ এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট রিলিজ আমরা কি দেখতে পারতেছি, এই নিউজটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে জুনের 19 তারিখ, আর পরেরটা দেখাইতেছে জুলাইয়ের 31 তারিখ, ঠিক আছে। অনেকে তারিখ নেওয়া কাহিনী করতে পারে ভাই, কারণ ক্যালেন্ডারের তারিখ কিন্তু সেম না সবটি, কোনোটার ভিতরে 28 মাস, কোনোটার ভিতরে 30 মাস, কোনোটার ভিতরে 31 মাস, দ্যাটস ওয়াই এইভাবে একটু চেঞ্জ হয়। আবার কোনোটা বারের দিকে এদিক ওইদিক হয়, রবিবারে মার্কেট বন্ধ, শনিবারে ওকে বন্ধ থাকবে ব্যাঙ্কিং লেভেল, সো হিসাবগুলো একটু ডিফিকাল্ট বা আলাদা, ঠিক আছে। এই জন্য আপনার এটা বুঝতে হইব। সো নেক্সট রিলিজটা সবসময় ইম্পর্টেন্ট। এই জন্যই আমি যেহেতু আপনারা সবগুলো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট কোনগুলো বইলা দিছি, তো আপনারা যখন এই আজকের ভিডিওর মতো সবগুলা নিউজের ডিটেইল ইভেন্টের ডিটেইল ভালো করে বইলা দেবো, তখন থেকে আপনাদের কাজ হইতেছে যে এই জায়গায় যে বললাম না, এটা আমি কেন দেখাইতেছি, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন নিউজটা সেটা দেখবেন, শিডিউলড কি না, ফ্রিকোয়েন্সিটা কেমন টাইম পরে পরে বা বছরে কয়বার, মাসে কয়বার, এরকম বা বছরে কয়বার হইতেছে, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেক্সট কবে রিলিজ হইতেছে এটা ইম্পর্টেন্ট, বাকি কিছু আর ইম্পর্টেন্ট না এখানে, ঠিক আছে। কারণ এখানে যা বলতেছে ওইগুলো আমি বকবক করে এতক্ষণ বুঝাই দিয়েছি, ঠিক আছে। তাও আমি একটা নজর বলি যেহেতু দেখাইতেছি FF নোটস, ঠিক আছে। এটা সম্পর্কে যদি কোনো ছোটোখাটো ডিটেইল বলে তাহলে ওইটাইতেছে এই জিনিসটা আর কি। যেমন আমরা কি জানি সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে, আমি এখন বকবক করে যাবো বলেছি, তাই বলছে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে পক্ষ থেকে যে কেন আর কিভাবে এই 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 ইন্টারেস্ট রেটটা সেট করতেছে, সেটা হচ্ছে আমরা কি জানি, ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হচ্ছে ওদের ইন্টারেস্ট রেট সেট করার জন্য আলাদা একটা সিস্টেম রেডি করছে, সেটা হচ্ছে FOMC ওপেন মানে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। ওরা কি করে, বিভিন্ন ধরনের হেড বা অনেক সদস্য মিল্লা একটা কমিটি বানায়া, ওইখানে পুরা সার্বিক যত দিকের ডিটেল আছে, জিডিপি হোক, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে এমপ্লয়মেন্ট, ঠিক আছে, ইনফ্লেশন ডিফ্লেশন, আরও যত দিক হইতে পারে, প্রিভিয়াস ইন্টারেস্ট রেট বর্তমানের কি অবস্থা আছে, সব মিলায়া যখন দেখে ওরা সবাই ভোটিং করে, ঠিক আছে। ওরা সবাই ভোটিং করে যার স্টেটমেন্ট দেয়, যেমন এখানে দেখতেছেন যে দ্য FOMC স্টেটমেন্ট হুইচ ফাউন্ডেড আছে, দেখে এগুলো আমি বললাম না। সো তখন ওরা ভোট করার মাধ্যমে কি করে, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট সেট করে, আর ওইটারই পরে স্টেটমেন্ট আকারে জনগণ পর্যায়ে বা প্রেস আর পর্যায়ে দেখায় দেয়, ঠিক আছে। এইটাই হইতেছে ও একটা ছোটোখাটো নোট, মানে ছোটোখাটো একটা ডিটেইল বলতে পারেন, ঠিক আছে, এক লাইনে। ওপরে হচ্ছে হোয়াই ট্রেডার্স কেয়ার্স, এই জিনিসটা ট্রেডাররা কেন এটার গুরুত্ব সহকারে নিব,
এটা আমরা জানি। কারণ কি, এটা কিন্তু আমরা বকবক করে শিখে আসছি, তাই না? যে ফেডারেল ফান্ডস রেটটা আসলে খালি ইম্প্যাক্টই পড়ে না, বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে প্রত্যেকটা ইন্টারেস্ট রেট ক্ষেত্রে। তারপরে অর্থনৈতিক যে পুরো পৃথিবী অর্থনীতি কানেক্টেড আছে কার সাথে? এই ইউএসডি কারেন্সির সাথে। এটা শুধু ইউএসডি কারেন্সির জন্য ইম্পর্টেন্ট নিউজ না, সবার জন্য ইম্পর্টেন্ট নিউজ। আর এইটার ফলে কোন কোন জায়গাগুলোয় বেশি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা আমরা বুঝছি, যে খরচ বেড়ে যেতে পারে। তারপরে মানে ইন্টারেস্ট রেট যেটা আছে বিভিন্ন লোন পর্যায়ে হোক, হোম লোন, কার লোন, তারপরে হচ্ছে কি বলে এগুলারে, আরও বিভিন্ন ধরনের এত যা বলে আছে সবগুলা বিষয়ের উপরে ইম্প্যাক্ট ফেলে, এই জিনিসটা এখানে বলছে আর কি। তারপরে হচ্ছে যে ডিরাইভ ভিয়া মানে কার মাধ্যমে, কিসের মাধ্যমে? ওই যে আমি একটু আগে বললাম না যে এফওএমসি, যে ফেডারেল ওপেন মার্কেট কমিটি যেটা আছে, সেটা হচ্ছে ওরা অনেকগুলা একটা সিস্টেম রেডি করছে, অনেক জায়গায় অনেক পর্যায়ের হেড মিলা সবাই মিলে একটা ভোটিং সিস্টেম কইরা, যে ওদের সবার যে স্টেটমেন্ট তৈরি করে, সবাই যার যার স্টেটমেন্ট অনুযায়ী ভোটিং করে, সব কিছু দেখা তারপরে হচ্ছে একটা ইন্টারেস্ট রেট সেট করা হয়। ডিরেক্টলি ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই ইন্টারেস্ট রেটটা সেট করা হয় না। এফওএমসি যে একটা সিস্টেম রেডি করা হয়েছে এই ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে, সেইটা হচ্ছে বিভিন্ন পর্যায়ের সদস্যরা মিলা ভোটিং কইরা ওদের স্টেটমেন্ট রেডি কইরা, যেমন এখানে দেখতেছেন পাবলিশড ইন দ্য জায়গায় আমি গেলাম না। সো এইটাই হইতেছে ওদের কাজ। পরে হচ্ছে ওই স্টেটমেন্টে ওরা প্রেস পর্যায়ে নিয়ে আসে, এইগুলো আর কি। কল্ড অলসো, আরও কি বলতে পারে, ও এইটার আমরা আর কি বলতে পারি, এই যে নিউজ ইভেন্টটা, এটার আমরা ডিরেক্টলি বলতে পারি এটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ইন্টারেস্ট রেট করা হয়েছে। এটাই বলছে যে ইন্টারেস্ট রেট, ফেড ফান্ডস রেট, এগুলো বলা যায় আর কি। এগুলো ইম্পর্টেন্ট কিছুই না। তারপর অ্যাক্রো এক্সপান্ড ফেডারেল ওপেন মার্কেট কমিটি, মানে হচ্ছে অ্যাক্রো এক্সপান্ড মানে কি, শর্টকাটে কে কন্ট্রোল করতেছে, মানে কার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হইতেছে? যে এফওএমসি, এই যে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, পুরা মিনিং এই জায়গায় আছে। সো এটা আমি কেন একটু বকবক করে এক্সট্রা বললাম, তার কারণ হইতেছে এখানে প্রত্যেকটা নিউজ ইভেন্টের মধ্যে এরকম ডেটা থাকবো। সো আমি বকবক করে প্রত্যেকটা ভিডিওর ভিতরে যে ডিটেলগুলো বলে দিমু, সেইটা জানার পরে আপনার এই নিউজ সম্পর্কে আর কিছু বোঝার আশা করি বাকি থাকবো না। আপনার খালি দুইটা জিনিস দেখতে হইব, সেটা হচ্ছে একটা হচ্ছে নেক্সট রিলিজ কবে হইতাছে, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা শিডিউল করা কিনা, বছরে কয়বার হইতাছে বা মাসে কয়বার হইতাছে, কি আসে বিষয়। এই দুইটা জিনিস খালি দেখতে হইব, ঠিক আছে? আর কোনগুলো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট সেগুলো আমি অলরেডি বলেই দিছি, তাই না? তাও আস্তে আস্তে সামনে একটা একটা করে ভিডিও আকারে বানাই দিই মনে। আশা করি আজকের এই ভিডিওটা অনেকের ভালো লাগছে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। ভাই যদি কারো ভালো না লাগে ভিডিও দেখেন না, তবে আমার দ্বারা যতটুকু মনে হয়েছে যে আপনার জানা দরকার আছে মার্কেটে কাজ করতে গেলে, এই নিউজ সম্পর্কে, নিউজ থেকে বাঁচতে গেলে হোক বা নিউজ থেকে ট্রেড করতে গেলে হোক। সো এই নিউজটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর আমি এই নিউজের ডিটেইল যতটুকু আমি বুঝি ততটুকুই আপনারে বকবক করে বুঝাই দেওয়ার ট্রাই করলাম। তো যখনই এই নিউজটা মার্কেটের মধ্যে আসবো, আপনি কোনো দিকে না খুঁজে এই ভিডিওটা একটাবার দেখলেও আপনার সব ডিটেল কমপ্লিট হয়ে যাবো। সো এগুলো একবার দুইবার দেখলে পরে আপনার ভিডিও দেখা লাগবে না, আপনার মাথার ভিতরে সেট হয়ে যাবো এটা কি আসলে নিউজ ইভেন্টটা। সো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।